আমার মনে হয় না আমি বেশি দিন তোমার সাথে আর সংসার করতে পারবো। তুমি আমাকে ডিভোর্সের ইশারা করছো? তুই জোনায়েতকে নিয়ে তোর মনের ভিতরে একটা প্রেমের গান লিখেছিস, আর সেই গানের কলিগুলো তোকে প্রেমের অনুভূতি দেয়। আর এই অনুভূতি থেকেই তুই তোর প্রেমের আত্মতৃপ্তি খুঁজে পাস। কিন্তু তোর স্বামী রফিক তোর জন্য সাংসারিক স্বর্গ তৈরি করেছে, আর তুই তোর আত্মতৃপ্তির জন্য তোর স্বামীর স্বর্গটাকে অস্বীকার করছিস। দেখো তো, এই নিঃশ্বাসটাকে তুমি চিনতে পারো কি না? যাকে নিয়ে তুমি দিনের পর দিন সংসার করেছো। মানুষ বুঝি এভাবেই বদলে যায়? কি দোষ ছিল আমার? কথাগুলো শোনার পর আমি তেমন বেশি কিছু আর বলতে পারছি না। আচ্ছা, তুমি কি চাইছো সেটা আমাকে বলো। বেশ কিছুদিন ধরে আমি একাকী জীবন পার করছি। আমি আমার বউটাকে ফেরত চাই। তুমি প্রায়ই এভাবে মন খারাপ করে বসে থাকো। তুমি কি নিয়ে এত ভাবছো? তোমার যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা তো আমার সাথে চাইলে শেয়ার করতে পারো। একজন স্বামী হিসেবে এতটুকু অধিকার তো আমার আছে। তোমার সাথে শেয়ার করলেই যদি তুমি সমস্যার সমাধান দিতে পারতে, তাহলে আমি অবশ্যই তোমার সাথে শেয়ার করতাম। আর আমি কেন আমার ব্যক্তিগত বিষয়গুলো তোমার সাথে শেয়ার করতে যাব? সেটা ঠিক আছে, সবারই কিছু সিদ্ধান্ত আছে। তবে আমি যখন আমার স্ত্রীকে কোথাও উদাস হয়ে পড়ে থাকতে দেখব, তখন অবশ্যই সেই উদাসীনতার ব্যাপারগুলো আমি জানতে চাইব। তোমার এই উদাসীন হয়ে থাকাটা আমাকে একটু চিন্তিত করে তুলছে। তুমি ব্যাপারগুলো কেন বলছো না? আমি তোমাকে বলছি না মানে? আমি তোমাকে বলতে চাচ্ছি না। তারপরও যদি তুমি আমার কাছ থেকে জানতে চাও, তাহলে তুমি আমাকে একটা কথার উত্তর দাও তো। জীবনের প্রথম ভালোবাসা কি কখনো ভুলে যাওয়া যায়? সেটা কেন হবে? প্রথম ভালোবাসা এটাই তো। ভালোবাসা কি সেটা শিখিয়ে দিয়ে যায়? ভালোবাসার মানুষকে নিয়ে স্বপ্ন আঁকায়। আমার জীবনে কোনো প্রথম ভালোবাসা আসেনি। তোমার সাথে অ্যারেঞ্জ ম্যারেজ করেছি, আর তোমাকে নিয়ে সংসার করছি। বলতে পারো তুমি আমার প্রথম ভালোবাসা। কিন্তু তুমি এখানে ভুলে থাকার কি পেলে? তোমার প্রথম ভালোবাসা না থাকলেও আমার প্রথম ভালোবাসা আছে, এবং সেটা এখনো পর্যন্ত আছে। তোমাকে আমি কখনোই অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করতে চাইনি। আর যাকে আমি বিয়ে করতে চেয়েছিলাম তাকে আমি বিয়ে করতে পারিনি। তুমি যথেষ্ট আমার স্বামী হওয়ার যোগ্য, কিন্তু আমি কি করব বলো? আমি তোমার সাথে কোনোভাবেই মানসিক অ্যাটাচমেন্ট হতে পারছি না। তোমার সাথে আমি এভাবে কতদিন সংসার করে যাব? তোমার কথাগুলো শুনে আমি খুব অবাক হয়ে যাচ্ছি। মনে হচ্ছে আমি তোমার অপরিচিত কেউ। তোমার সাথে আমার বিয়ে হয়েছে বেশ কিছুদিন হলো। হঠাৎ করে তুমি এসব কথা বলছো কেন? তুমি আসলে কি বলতে চাচ্ছ স্পষ্ট করে বলবে? আমি যাকে ভালোবাসতাম তার নাম জুনাইদ, আর তার সাথে আমার বেশ কিছুদিন ধরেই দেখা হচ্ছে। তাছাড়া আমি তো আমার পরিবারের কথায় বেশ কিছুদিন হলো তোমার সাথে সংসার করলাম। এখন কি আমি পারি না আমার নিজ চাহিদার জন্য আমার প্রথম ভালোবাসার মানুষের সাথে সংসার করতে? তবে এভাবে তো আর থাকা যাবে না। সামাজিক স্বীকৃতি বলেও তো একটা কথা থাকে। তাছাড়া তুমি স্বামী হিসেবে আমার যথেষ্ট দায়িত্ব নিয়েছো, কিন্তু আমি মানসিকভাবে তোমার সাথে ম্যাচিং করতে পারছি না। আমার মনে হয় না আমি বেশি দিন তোমার সাথে আর সংসার করতে পারবো। তুমি আমাকে ডিভোর্সের ইশারা করছো? তুমি যত যাই বলো, আমার পরিবার অনেক আয়োজন করে তোমাকে আমার সাথে বিয়ে দিয়েছে। আমার পক্ষে তোমাকে ডিভোর্স দেওয়া সম্ভব না। আর তুমি যদি আমার সাথে ম্যাচিং করতে না পারো, তুমি ম্যাচিং করার চেষ্টা করো। তারপরও আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না। আর হ্যাঁ,
আমি জোনায়েদ নামটা বেশ কয়েকবার শুনেছি তোমার কাছ থেকে। আমি বলছি না তুমি জোনায়েদের সাথে মেলামেশা করবে না। তুমি যদি জোনায়েদের সাথে মেলামেশা করে একটু মানসিক শান্তি পাও, তুমি তার সাথে মেলামেশা করতে পারো। কিন্তু তুমি আমাকে ডিভোর্স দিয়ে তার সাথে মেলামেশা করবে, এটা আমি মানতে পারো না। আমার মনে হয় আমাদের অন্তরঙ্গতার সম্পর্কের অনেক কমতি রয়েছে, আর সেজন্যই তুমি জোনায়েদকে ভুলতে পারছো না। আমরা আরেকটু অন্তরঙ্গ সম্পর্কগুলো গভীরভাবে দেখি। তবে তুমি যত যাই বলো, আমি তোমার সাথে সংসারটা কন্টিনিউ করতে চাচ্ছি। তুমি ডিভোর্সের কথা কেন বারবার বলছো? আমি তো ডিভোর্স নিয়ে কোনো চিন্তাই করিনি। আর আমি আমার এই উদাসীনতার কারণ তোমাকে কখনোই বলতে চাইনি। তুমি খুব করে জানতে চেয়েছো, এর জন্যই বলেছি। আমি তোমার সাথে সংসার করতে চাচ্ছি, কিন্তু আমার মানসিক চাহিদারও তো একটা দাম আছে। তাই আমি ঠিক তোমার সাথে কতদিন সংসার করতে পারবো এটা আমি বলতে পারছি না। ঠিক আছে, আর বেশি কিছু বলতে চাচ্ছি না। বাইরে থেকে আসলাম, অনেক টায়ার্ড লাগছে। আমি একটু শাওয়ার নিয়ে দেখলাম। তাহলে এখন এই কথাগুলো নিয়ে আলোচনা করার কি দরকার ছিল? আচ্ছা ঠিক আছে, তুমি যাও ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য ডাইনিং অপেক্ষা করছি। তুমি গেলে দূরে ফেলে নিঃশব্দ রাতের আড়ালে, চোখে জমা স্বপ্নগুলো ভেঙে গেল হঠাৎ ঝড়ে। ভালোবাসার দহন বুকে জ্বলে আজও আগুন শোকে। তুমি ছাড়া এই পৃথিবী অচেনা এক মোড়ে থেমে যায়। কিরে, আমাকে কল করে বললেই তোর বাসায় আসতে বিশেষ কিছু কথা বলবি, আর তোকে এমন চিন্তিত লাগছে কেন? কি এমন বিশেষ কথা বল? আমি তোকে একটা বিশেষ কথা বলার জন্য আমার বাসায় ডেকেছি, কিন্তু কথাগুলো যে কোথা থেকে শুরু করব আমি আসলে বুঝে উঠতে পারছি না। আমি তোর খুব কাছের একজন বান্ধবী। তোর প্রেম, তোর বিয়ে, তোর সংসার সব কিছুই তো আমার চোখের সামনে। আমার সাথে কথা বলবি, আবার এতে গুছানোর কি আছে? তুই যা বলবি আমাকে পরিষ্কার করে বল। আমি তোকে আমার বিশেষ কথাগুলো বলার আগে আমি তোর কাছ থেকে আরেকটা ব্যাপারে জানতে চাই। আচ্ছা, বিবাহিত জীবন আগে নাকি আত্মতৃপ্তি আগে? সংসার ছাড়াও তো মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু আত্মতৃপ্তি ছাড়া কি বেঁচে থাকা সম্ভব? অবশ্যই আগে আত্মতৃপ্তি। প্রত্যেকটা জীবনেরই একটা উদ্দেশ্য থাকে, আর আত্মতৃপ্তি ছাড়া জীবনটা একদম উদ্দেশ্যহীন হয়ে যায়। তখনই মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে। তবে বিবাহিত সাংসারিক জীবনটাও অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে মেয়েদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তবে আমি মনে করি বিবাহিত সংসারে প্রকৃত আত্মতৃপ্তি লুকিয়ে থাকে। আচ্ছা, তুই হঠাৎ এসব কথা কেন জিজ্ঞেস করছিস? আরেকটা কথা, আমি নতুন করে জুনাইদের সাথে আবার যোগাযোগ শুরু করেছি। আমার এখন মনে হচ্ছে আমি আমার হারিয়ে যাওয়া ভালোবাসা অনুভব করতে শুরু করেছি। আরেকটা কথা কি জানিস, আমি না রফিকের সাথে মেন্টালি কানেক্টেড হতে পারছি না, তাই ওর সাথে থেকে আমি আত্মতৃপ্তিও পাচ্ছি না। এর জন্য আমার প্রেমের অনুভূতিগুলো আমাকে মানসিক তৃপ্তি এনে দিচ্ছে না। তোর কথা শুনে মনে হচ্ছে তুই জোনায়েতের সাথে পরক্রিয়ায় জড়াতে চাচ্ছিস। আর ওর সাথে আমার ডিভোর্স হয়েছে অনেক দিন হয়ে গেল। আমাকেও ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে, কিন্তু এখনও আমি সাইন করিনি আর তাকে আমি ডিভোর্স পেপার দিইনি। আমি ভাবছি খুব দ্রুতই ওকে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিব। কিন্তু তোর কি মনে হয়, একটা ডিভোর্সি ছেলের সাথে তোর এভাবে মেলামেশাটা ঠিক হচ্ছে? তুই কি ওকে নিয়ে সুখী হবি? পারবি না।
আমি পরকীয়া করতে যাচ্ছি না। আমি নতুন করে জুনাইদের সাথে একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছি। আমি ডিরেক্টলি ওকে বিয়ে করতে যাচ্ছি। কিন্তু জুনাইদকে বিয়ে না করে তো আমি ওর সাথে নতুন করে সংসার জীবন শুরু করতে পারছি না। আর আমি রফিককে ডিভোর্স না দিয়ে কি করে আমি নতুন একটা সম্পর্ক শুরু করি? কিন্তু এই সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হচ্ছে কিনা আমি আসলে ঠিক বুঝতে পারছি না। এর জন্য আমি তোকে আমার বাসায় ডেকেছি। এখন তুই বল, আমার এখন কি করা উচিত? তুই জোনায়েদকে নিয়ে তোর মনের ভিতরে একটা প্রেমের গান লিখেছিস, আর সেই গানের কলিগুলো তোকে প্রেমের অনুভূতি দেয়। আর এই অনুভূতি থেকেই তুই তোর প্রেমের আত্মতৃপ্তি খুঁজে পাস। কিন্তু তোর স্বামী রফিক তোর জন্য সাংসারিক স্বর্গ তৈরি করেছে, আর তুই তোর আত্মতৃপ্তির জন্য তোর স্বামীর স্বর্গটাকে অস্বীকার করছিস। তুই বুঝতে পারছিস না সাংসারিক সুখটাই যে মূল আত্মতৃপ্তি। তুই বুঝতে পারছিস না সাংসারিক সুখটাই যে মূল আত্মতৃপ্তি। তুই ঠিক বলেছিস। আমার এই গানের তাল জুনাইদ আমাকে শিখিয়ে দিয়েছে, আর আমি আমার এই প্রেমের গানটি তার চরণ মঞ্জিলে উৎসর্গ করেছি। কিন্তু আমি যে আর পারছি না রে। প্লিজ আমাকে এই দুঃসহ যন্ত্রণা থেকে রেহাই দে। তুই বুঝতে পারছিস না সাংসারিক সুখটাই যে মূল আত্মতৃপ্তি। এই সংসারে যে লুকিয়ে আছে না শেষ হওয়া ভালোবাসা। আর আমি জানি তুই জোনায়েদকে খুব ভালোবাসিস। শোন, তোর কাছের বান্ধবী হয়ে আমার উচিত তোকে সঠিক পরামর্শ দেওয়া। দেখ শায়লা, তোর এইসব প্রাইভেট বিষয় নিয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না। যা, তুই রফিকের সাথে ডিভোর্সের ব্যাপারে আলাপ শুরু কর। তোর স্বামীর সাথে একটা সিদ্ধান্তে না যাওয়ার আগে তুই জোনায়েদকে নিয়ে একটা সিদ্ধান্তে যেতে পারিস না। আমার পক্ষ থেকে আমি তোকে সম্পূর্ণ সাপোর্ট দিব, কিন্তু তোকে আমি আরেকটু ভাবার সময় দিচ্ছি। তুই কি তোর স্বামীর সংসারটা আসলে ছেড়ে দিতে চাচ্ছিস? এত কিছু বলতে পারবো না রে। আমি হয়তো এখনো রফিকের সাথে সংসার করতে চাই, আবার হয়তো বা সংসারটাকে ছিন্নও করতে চাই। কিন্তু আমি যেটাই করব, আমি ভাবছি আমি খুব দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে নেব। আচ্ছা, অনেকক্ষণ হয়ে গেছে, আমাকে যেতে হবে। তোর যদি কোনো কিছু প্রয়োজন হয় তুই আমাকে কল করিস। আমি এখন যাই তাহলে। ঠিক আছে, ভালো থাকিস। অনেক দিন পর তোমার সাথে কিছুটা সময় জ্ঞাপন করলাম, নিজের মধ্যে খুব হালকা অনুভব করছি। তোমার কাছে আমি কিছু পেতে চাই, যদিও তোমার কাছ থেকে আমার কোনো কিছু পাওয়ার অধিকার নেই। এখন তোমার কাছ থেকে ঠিক যা কিছু পাওয়ার অধিকার সেটা তোমার স্বামীর, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। আমি আমার ভালোবাসার অধিকারে তোমার কাছে কিছু চাইতেই পারি। তোমার কাছে আমি যদি কিছু চাই, তুমি কি আমাকে দেবে? তোমার সাথে সময় পার করতে আমার অনেক ভালো লাগে, কিন্তু তাই বলে এই নয় যে আমরা অনেক কাছে চলে এসেছি। হ্যাঁ, এটা ঠিক, আমি তোমাকে হয়তো এখনো অনেক ভালোবাসি, কিন্তু আমি এখন বিবাহিত। আর এই বিবাহিত জীবনে আমার মনে হয় তোমার আর আমার সম্পর্কটা এর চেয়ে বেশি এগিয়ে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। কিন্তু মানসিক চাহিদা বলেও তো একটা কথা থাকে, আর সেই মানসিক চাহিদাই আমাকে তোমার কাছে নিয়ে আসে। তাই বলে তুমি আমার কাছে এমন কিছু চেয়েও না যাতে করে আমার সংসার জীবনে ঝামেলা হয়। এখন তুমি বলো, তুমি আমার কাছে কি চাও? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। কি ব্যাপার, তুমি বলেছিলে ইম্পর্টেন্ট কোনো কথা আছে, শুধু শুধু তুমি কেন তোমার সময় নষ্ট করছো? আর আমারই বা কেন সময় নষ্ট করছো? তোমার যদি গুরুত্বপূর্ণ কোনো কথা থেকেই থাকে তাহলে সেটা বলো। কথা বলার জন্য এসেছি, কিন্তু এই কথাগুলো শোনার পর তোমার কাছ থেকে কোনো ভালো উত্তর পাবো সেটা আমি আশা করছি না। তারপরে কথাগুলো
বলার দরকার তোমাকে আমার দায়িত্ববোধ থেকে, তাই আমি বলছি। তুমি আমাকে ঠিক কি বলতে চাইছো? যদি প্রয়োজনীয় কোনো কথা থেকে থাকে তাহলে সেটা আমাকে বলো। জুনায়েদ, তুমি আমার সাথে এমন কেন করছো? তুমি আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছো, অনেক দিন হয়েছে। তুমি চাইলে আমরা সংসারটা কন্টিনিউ করতে পারি। তুমি আমাকে ইগনোর করছো। যদি আমাকে এইভাবে ইগনোরই করবে তাহলে বিয়ে কেন করেছিলে তুমি? সব কেনর কোনো উত্তর হয় না। তুমি চাইলেও আমি তোমাকে দিতে পারছি না। তবে তোমার সাথে হয়তো সংসারটা আমি করতে পারতাম, কিন্তু আমার ব্যবসার অবস্থা খুব একটা ভালো না। তাছাড়া আমি অনেক আর্থিক সমস্যার মধ্যে আছি। কবে আবার আমার আর্থিক অবস্থার পরিবর্তন হবে সেটা আমি বুঝতে পারছি না। এই অবস্থায় আমি তোমাকে নিয়ে একটা অর্থ সংকটে সংসার করতে পারবো না। তাছাড়া তোমার পরিবার থেকে যে আমি কোনো সাপোর্ট পাবো আমি সেটাও আশা করতে পারছি না। এখন আমি তোমার সাথে সংসারটা আর করতে চাচ্ছি না। তুমি কি বলতে চাইছো তোমার কাছে সংসার এখন একটা বোঝা? শোনো, সংসার হয় সমঝোতা দিয়ে, আর তুমি যথেষ্ট পরিমাণ অর্থ নেশা করে উড়িয়েছো, আর এখন বলছো তোমার কাছে অর্থ নেই। আসলেই তুমি আমার সাথে সংসারটা করতে চাচ্ছ না, আর অর্থ নেই এই কথাটা শুধু একটা কারণ। ঠিক আছে, তুমি সংসার করতে চেয়েও না, আমিও এই নিয়ে তোমার সাথে আর কোনো কথা বাড়াতে চাই না। আচ্ছা, তুমি কি বাকিটা জীবন এইভাবেই একা থাকতে চাও? যদি একা থাকতে হয় আমি একাই থাকবো, কিন্তু তোমাকে সাথে নিয়ে আমি অর্থ সংকটে জীবনযাপন করতে পারবো না। আর আমারও তো ভালোবাসা পাওয়ার অধিকার আছে। সেই ভালোবাসা পাওয়ার অধিকারের জন্য আমি না হয় ঘুরে বেড়াবো। তুমি এমনভাবে কথাগুলো বলছো মনে হচ্ছে তুমি তোমার ভালোবাসার সন্ধানটা পেয়ে গেছো। আমি কি তাহলে ধরে নিব যে তুমি আমাকে ডিভোর্স দিয়ে তুমি নতুন কাউকে চাইছো? আর যেহেতু আমি তোমার স্ত্রী, আমার কিন্তু জানার অধিকার এখনও আছে তুমি কিসের জন্য আমাকে ডিভোর্স দিতে চাইছো। আমার মনে হচ্ছে আমি তোমার স্ত্রী থাকা অবস্থায় তুমি কারোর সাথে পরক্রিয়া করতে পারতেছো না, তাই তুমি আমাকে ডিভোর্স দিতে চাইছো, তাই তো? ব্যাপারটাকে তুমি ঠিক এইভাবেই ধরে নিতে পারো, যদিও বিষয়টা ঠিক এমন নয়। তুমি তো জানতে তোমার সাথে বিয়ের আগে আমার একটা সম্পর্ক ছিল তোমার বান্ধবী শায়লার সাথে। বেশ কিছুদিন ধরে ওর সাথে আমার যোগাযোগ চলছে। ও এখন বিবাহিত। আমি এটা ভালো করেই জানি যে ও বিবাহিত স্বামী রেখে আমার কাছে কখনোই আসবে না, কিন্তু প্রথম ভালোবাসা তো, তাই ভুলতে পারি না। আমার প্রাণে যে প্রেম বাঁচছে সেই প্রেম কেন তুমি শিখতে পারো না? প্লিজ আমার প্রেমটাকে একটু বুঝো। তোমার প্রথম ভালোবাসার কারণে তোমার প্রথম স্ত্রীকে দূরে সরিয়ে দিচ্ছ। তোমার কাছে এটা কতটুকু যুক্তি সেটা আমি জানি না, তবে আমি তোমাকে স্বামী হিসাবে অনেক সম্মান দিয়েছি, তারপরেও তুমি আমাকে ডিভোর্স দিয়েছো। আমার কিন্তু আর কিছুই বলার থাকছে না। তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি যেই পরিমাণ টাকা নেশার পিছনে খরচ করো ওটা না করলেই কি নয়? আমার কি মনে হচ্ছে জানো? আমার মনে হচ্ছে তুমি শায়লাকে বিয়ে করে তোমার এই জীবনটাকে ভুলে যেতে চাচ্ছ। চাইলেই কি আর নতুন জীবন শুরু করে পুরাতনকে ভুলে যাওয়া যায়? তুমি হয়তো আমাকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করে ঠিক সুখে থাকবে, কিন্তু আমি তোমার সাথে কাটানো সময়গুলো কখনো ভুলতে পারবো না। হয়তো এটাই আমার ভালোবাসার বহিঃপ্রকাশ। আমার প্রেমের বহিঃপ্রকাশগুলো তুমি মনের ভুলেও তুলে রেখো তোমার স্মৃতিতে। দেখো তো এই নিঃশ্বাসটাকে তুমি চিনতে পারো কিনা? যাকে নিয়ে তুমি দিনের পর দিন সংসার করেছো। মানুষ বুঝি এভাবেই বদলে যায়? কি দোষ ছিল আমার? তোমার কথাগুলো শুনে মনে হচ্ছে আমি নিজ থেকে তোমাকে ডিভোর্স দিতে চাইছি। আমি তোমার সাথে থাকতেই চাই। তুমি তো আমাকে তোমার জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছো। তোমাকে শতবার বোঝানোর পরেও তুমি একই থাকতে চেয়েছো। আমি আর তোমাকে আর কোনো অনুরোধ করতে চাই না। যাও। আমি তো রক্তে মাংসে গড়া মানুষ, আর মানুষ মাত্রই তো বদলায়। আমি তো প্রেমিক পুরুষ গো।
আর প্রেমই হচ্ছে আমার বেঁচে থাকার খোরাক। তোমাকে স্বামী হিসেবে অনেক সম্মান করেছি আমি। আমি তোমার স্ত্রী হতে পারলাম না। যাও, তুমি তোমার নতুন জীবন সঙ্গীকে নিয়ে ভালো থাকো। আমি মুক্তি দিলাম তোমাকে। কি ব্যাপার, মন খারাপ করে তুই এখানে দাঁড়িয়ে আছিস? তোর কি কোনো সমস্যা? কই না তো। হঠাৎ করে বাসায় চলে আসলি, তোর জন্য কিছু করতেও পারলাম না। তোর কিছু লাগলে আমাকে তুই জানাবি। কি হয়েছে তোর? যাকে আমার দরকার তাকে তো আমি রেখে এসেছি। আমি চাচ্ছি এবার আমার জীবনটাকে নতুন করে গুছাতে। আমি ঠিক বুঝতে পারছি না আমার এই ডিসিশন নেওয়াটা ঠিক হচ্ছে কিনা। এর জন্য আমি একটু চিন্তিত আছি। এখানে তো ডিপ্রেশনে যাওয়ার কি আছে? তুই তো রফিককে কখনো তোর ভালোবাসার মানুষের জায়গাটাই দিসনি। আর যাকে ভালোবেসেছিলি তাকে কোনো এক কারণে জীবনসঙ্গী হিসেবে নিতে পারিসনি। আর এখন তো তোর কোনো বাধা নেই। তুই এখন কেন রফিকের বাধা শিকলে নিজেকে আটকে রাখবি? তা ঠিক আছে, কিন্তু আমি তো এখন বিবাহিত। আর আমি যখন জুনাইদকে ভালোবেসেছিলাম তখন আমি অবিবাহিত ছিলাম। কিন্তু বিয়ের পর আমি নিজের ভেতর থেকে একদমই বদলে গেছি। আমি তো রফিককে কখনো ভালোই বাসিনি। আমি জাস্ট সংসারটা কন্টিনিউ করে গেছি। আমার খুব কৌতূহল হচ্ছে, তুই কি রফিকের সাথে নিজেকে গুছাতে চাস, নাকি নতুন করে জোনায়েদকে আবার বিয়ে করে সংসার করতে চাস? আর যদি জোনায়েদকেই চাইবি তাহলে তুই কেন রফিককে নিয়ে ভাবিস? আর যদি তুই রফিককেই নিয়ে ভাবি তাহলে ওর সাথে এত ঝগড়া করে আমার এখানে ওঠার কি দরকার ছিল? দেখ, আমি চাচ্ছি না রফিককে মনে করতে, কিন্তু ওর সাথে তো আমি বিবাহিত অনেকগুলো রাত পার করেছি। আর সেই রাতের অনেক স্মৃতি রয়ে গেছে ভালোবাসার মুহূর্তগুলো। আর আমি যখনই জুনাইদের কথা মনে করি তখনই কেন জানি রফিকের কথা মনে পড়ে যায়। এই দুটো মানুষের সাথে আমি কিভাবে নিজেকে কন্টিনিউ করব? তাই আমি তোর কাছে চলে এসেছি। আমার একটা ডিসিশন নেওয়া উচিত। জোনায়েদ খুব সহজেই কথার মোড় ঘুরিয়ে দিতে পারে। ওর কথার জালে আমি নিজেই অনেকবার আটকে গেছি। আমি তাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। বিয়ের পর আমি তার কাছে শুধু দৈহিক মেলামেশা সম্পর্কটাই পেয়েছি, আর কিচ্ছু পাইনি। যদিও সম্পূর্ণ ব্যাপারটা তোর একেবারেই প্রাইভেট ব্যাপার, তারপরও তোর অবস্থা দেখে আমি এতটুকু তোকে বললাম। আর কিছু তোকে আমার বলার নেই। যা করবি একটু ভেবে চিন্তে করিস, যাতে আমার মতো তোকে আর পস্তাতে না হয়। তুই কি বলতে চাচ্ছিস? আমি মনে করি তোর রফিককে একেবারেই ভুলে যাওয়া উচিত। রফিককে তুই বারবার মনে করলে তুই কনফিউজ হয়ে যাবি, আর কনফিউজ হওয়া অবস্থায় কোনো ডিসিশন নেওয়া যায় না। আর একটা কথা, দু নৌকায় পা দিয়ে জীবন চলে না রে। যাকে ভালোই বাসতে পারিস না তার সাথে সংসারটা করার দরকার কি? আর যেহেতু জুনায়েদকে তুই আবার ফিরে পেয়েছিস, তার সাথেই কন্টিনিউ কর, দেখ কি হয়। আর এমন তো নয় যে তুই তোর বিবাহিত অবস্থায় রফিককে ঠকাচ্ছিস। তুই তো তাকে ডিভোর্স দিয়েই জোনায়েদকে বিয়ে করতে চাচ্ছিস। তবে তোকে কিছু কথা না বললেই নয়। জোনায়েতের ব্যাপারে তোকে অনেক কিছু বলার আছে আমার। এই বিষয়টা যদি আমি তোর সাথে শেয়ার না করি তাহলে হয়তো তুই পরে আমাকে খারাপ ভাবতে পারিস। তুই ঠিক কি বলতে চাচ্ছিস? এমন কি কথা যেটা না বললে আমি তোকে খারাপ মনে করব? শোন তাহলে, আমার আর জোনায়েতের সংসারটা খুব ভালোই চলছিল, কিন্তু দিন দিন তার মদের নেশায় আমাদের পারিবারিক সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। আমি অনেক চেষ্টা করেছি তাকে ভালো করার, কিন্তু আমি হাজার চেষ্টা করেও তাকে বোঝাতে পারিনি। সে দিনের পর দিন ওই নেশাগ্রস্ত অবস্থায় আমার সাথে খারাপ ব্যবহার করত। তাই আমি বাধ্য হয়েছি এই সংসার ছেড়ে চলে যেতে। যখন বুঝলাম ওর সাথে আর সংসার করা সম্ভব না, তাই আমি বাবার বাড়ি চলে গেছি। আর আমিও সিদ্ধান্ত নিয়েছি আমি ওকে ডিভোর্স দিয়ে দিই। তুই চাইলে ওকে বিয়ে করতেই পারিস, কিন্তু একটু ভেবে চিন্তে করিস। আমি চাই না আমার মতো তোর জীবনটা হোক। রফিক তোকে খুব ভালোবাসে।
হায়াতের কাছে এখন কোনো টাকা পয়সা নাই, নেশা করতে করতে সমস্ত টাকা উড়িয়ে ফেলেছে। তাই ও ভাবছে তোর সাথে বিয়ে করে লাইফ লিড করতে পারবে। তোকে এই কথাগুলো বললাম, তুই কিছু মনে করিস না। আমি তোর ভালোর জন্য এই কথাগুলো বললাম, তুই একটু ভেবে দেখিস। তুই তো দেখছি আরো চিন্তায় পড়ে যাচ্ছিস। এসব চিন্তা করা এখন বাদ দে। চল, টেবিলে খাবার দেওয়া হয়েছে, খাবার খাবি, খাবার খেয়ে অফিসে যাবি। চল। অফিসে তো যেতেই হবে। তুই যা, রেডি হ, আমি আসছি। আচ্ছা আয় তুই, আমি গেলাম। জুনাইদের ব্যাপারে তৃণা আমায় একই শোনালো, ও নেশাগ্রস্ত। আমি এমন একটা ছেলের সাথে সংসার কিভাবে করব? আমি কি রফিকের কাছ থেকে দূরে গিয়ে ভুল করেছি? জুনাইদের সাথে আমার একবার দেখা করা দরকার। আর আমি তো পুরনো প্রেম নিয়ে গা ভাসিয়ে দিয়েছি। ওর সাথে সম্পর্কটা কন্টিনিউ করতে পারবো কিনা সেটা নিয়ে একটু ভাবা দরকার। অনেক দিন হলো তোমার কোনো খোঁজ নেই, তাই তোমাকে দেখতে চলে এলাম। কি হয়েছে তোমার? তোমাকে এরকম রুক্ষ দেখাচ্ছে কেন? তুমি কি কোনো মানসিক সমস্যায় ভুগছো? নিজেকে একটু সবার কাছ থেকে আড়ালে রাখতে চেয়েছিলাম। তাছাড়া বাস্তবতাকে আমি মেনে নিতে পারছি না। আমার কাছে বাস্তবতা ভালো লাগে না। জাস্ট সবার কাছ থেকে নিজেকে একটু আলাদা রাখতে ইচ্ছে করে। আমি আর্থিক কষ্টে আছি। কি বলছো তুমি? তুমি আর্থিক কষ্টে আছো মানে? তোমার তো অনেক বড় ব্যবসা আছে, তাছাড়া তোমার স্ট্যাটাস অনেক হাই, আর তোমার তো ডিভোর্সও হয়ে গেছে। তুমি তো এখন সিঙ্গেল। তো এত টাকা পয়সা তুমি কোথায় খরচ করো? তুমি আমার কাছে কৈফিয়ত চাচ্ছ কেন? আমি কি তোমার কাছে কিছু চেয়েছি? আমি যখন তোমার কাছে কিছু চাইনি, তখন আমি তো তোমাকে কোনো কৈফিয়ত দিতে বাধ্য নই। তোমার যদি আমার কাছে কিছু জানতে ইচ্ছা করে, তাহলে সেটা জিজ্ঞাসা করো। তৃণার সাথে তোমার ব্যাপারে আমার অনেক কথা হয়েছে। তুমি নাকি যথেষ্ট পরিমাণে টাকা নেশার পেছনে খরচ করো। তুমি নাকি সব সময় নেশায় ডুবে থাকো। কি পাও তুমি এই নেশা করে? আমি এমন একটা মানুষের সাথে কিভাবে নতুন একটা সম্পর্ক তৈরি করব যে সব সময় শুধু নেশায় ডুবে থাকে? তুমি তো জানো, কর্মব্যস্ত জীবনের শুরুতে আমার কাছে তেমন অর্থ ছিল না, তাই তোমাকে বিয়েটাও করা হয়নি। আর যখন অর্থটা হলো, তখন তো আর তোমাকে পেলাম না, তাই তোমার বান্ধবী তৃণাকে বিয়ে করতে বাধ্য হলাম। কিন্তু তোমার সাথে পার করার সময়গুলো আমি তৃণার সাথে কখনো খুঁজে পাইনি, আর তাই আমি নেশা করতে বাধ্য হয়েছিলাম। ওগো, আমার এই নেশা করাটা কি ভুল ছিল? তার মানে তুমি বলতে চাচ্ছ তুমি আর এখন নেশা করবে না? আর আমি তো এখন তোমার কাছেই আছি। তাছাড়া কয়েকদিন পর তো আমরা বিয়ে করতে যাচ্ছি। প্লিজ, তুমি আর নেশা করো না। আমি তোমার সাথে একটা সুস্থ জীবন পার করতে চাই। আমার স্বামী আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে, কিন্তু কি করব বলো? তোমার প্রেমের মুহূর্তগুলো আমার বারবার মনে পড়ে, আর আমি ওই নতুন মুহূর্তগুলো তোমার সাথে আবার নতুন করে তৈরি করতে চাই। এই মুহূর্তগুলোর জন্য আমি অনেক অপেক্ষা করেছি। তোমাকে ঠিকই পেলাম, কিন্তু আমি আবার অর্থ কষ্টে ডুবে গেলাম। আমি খুব দ্রুতই নিজেকে রিকভারি করে নেব, হয়তো একটু সময় লেগে যাবে। আমি তোমার কাছে যদি কিছু চাই, তুমি কি আমাকে দেবে? আমার কাছে তো তুমি কিছু চাইতেই পারো। এখানে তো অনুমতি নেওয়ার কে আছে? আমার সকল ভালোবাসা তোমাকে ঘিরে ছিল। আমার সব স্বপ্নগুলো তোমাকে নিয়েই তৈরি হয়েছিল। আমার মানসিক আঘাতগুলো, ফেলে আসা প্রেমের স্মৃতিগুলো তোমাকে কেন্দ্র করেই আবির্ভূত হয়। কিন্তু এই প্রেমটা করে আমি কি পেলাম? হতাশা ছাড়া তো আমি আর কিছু পাইনি। আমি যদি তোমার কাছে কিছু চাই, তুমি কি আমাকে দেবে? আমার বিরহ বেলাগুলো খুবই একাকিত্বে কেটেছে। ওই সময়গুলো সাক্ষী আছে।
যখন আমি তোমার কাছে এসে তোমার চোখের দিকে তাকাই, তখন আমার মনে হয় আমার যেন সব একাকিত্বের প্রহর এখানেই কেটে গেছে। তুমি তো আমার কাছে চাইতেই পারো, কি চাও বলো, আমি আমার সবটা তোমাকে দিতে প্রস্তুত। আমি তোমার ওই নয়ন সমুদ্রের ঢেউগুলোতে ডুবে যেতে চাই। আমি তোমার কাছ থেকে একটু সতেজতার অনুভূতি পেতে চাই, আর এই অনুভূতিতে আমি রুক্ষতা থেকে আবার নিজেকে সতেজ করে তুলতে চাই। আমি তোমার কাছ থেকে হারিয়ে যাওয়া প্রেমের মুহূর্তগুলো আবার মনে করিয়ে দেওয়ার মতো একটা চুমু চাই। এখন তুমি যদি আমাকে না দিতে চাও, আমি মনে করব তুমি আমার এই অর্থ কষ্টের বেলায় আমাকে উপহাস করতে এসেছো। আমি তোমাকে চুমু দিতে চাই, তবে আমাদের এই সম্পর্কটা বিয়ে পর্যন্ত এগোবে তো? আর যদি না হয়, তাহলে আমাদের এই শারীরিক সম্পর্কের মানে কি? আমি তোমাকে আবার নতুন করে সতেজ করে তুলতে চাই, কিন্তু তুমি আমাকে তৃণার মতো ছেড়ে চলে যাবে না তো? আগে তো তুমি আমাকে এই রুক্ষতার জাল থেকে বের করো। এ আমি কি করলাম? আমিও যে তৃণার মতো একটা শারীরিক সম্পর্ক তৈরি করলাম। আমি তো এসেছিলাম ভালোবাসা পেতে, কিন্তু আমিও যে সতীর্থ ত্যাগ করে দিলাম। হঠাৎ এইভাবে চুপ হয়ে গেলে, তুমি কি ভাবছো? আমাকে কিছু কি তুমি বলতে চাও? তুমি আমাকে চুমু দিতে কেন বাধ্য করলে? আমরা তো এখনো বিয়েই করিনি, আর এই চুমু তো একমাত্র আমার স্বামীর অধিকার। তুমি কেন আমার কাছ থেকে এই চুমু আদায় করলে? তুমি আমাকে বিয়ে না করে কেন আমার সাথে শারীরিক সম্পর্ক করলে? তুমি এমন কেন করলে? তুমি স্বামীর অধিকারের কথা বলছো? সে তো স্বামী হওয়ার যোগ্যতাই রাখে না। আর সংসার, সেটা তো নরনারীর একসাথে থাকার একটা মাধ্যম মাত্র। তুমি কি আমাকে বিয়ে করতে চাও? সংসার মানে হচ্ছে নরনারী একসাথে থাকার একটি মাত্র মাধ্যম। এখানে ভালোবাসা বলতে কি কিছুই নেই? তুমি এসব কি বলছো? আর তুমি আমার সেই প্রেমিক নও। তুমি অনেক বদলে গেছো, আর আমি এই বদলে যাওয়া মানুষটার সাথে সংসার করতে পারবো না। তুমি এসব কথা কি বলছো? তুমি তো এইমাত্রই আমাকে একটা চুমু দিয়েছো, আর চুমু দেওয়ার পরে যদি তুমি আমাকে এসব কথা বলো, তাহলে এই চুমু দেওয়ার মানেটা কি? এর মানে তুমি আমাকে নষ্ট করে দিলে। তোরা যখন বিয়ে করেছিলি তখন নিজের কাছে খুব আফসোস হতো। খালি মনে হতো আমার যদি এমন একটা সাজানো গোছানো সংসার থাকতো। তোদের এমন সাজানো গোছানো সংসার এভাবে এলোমেলো হয়ে যাবে আমি ঠিক ভাবতে পারছি না। তুই শায়লার সাথে কেন এখনো সংসার করতে চাইছিস আমি ঠিক বুঝতে পারছি না। তুই কি আমাকে একটু পরিষ্কার করে বলবি? তোকে আমি আমার পারিবারিক পরিস্থিতিটা বোঝাতে পারছি না। শায়লার অবশ্যই তার মতো করে বেঁচে থাকার অধিকার আছে, কিন্তু এখন সে তার প্রাক্তন প্রেমিককে নিয়ে সংসার করতে চায়। তার বাকি জীবনটুকু তার প্রাক্তন প্রেমিকের সাথে কাটাতে চায়, কিন্তু চাওয়াই তো সবকিছু নয়। সে এখন বিবাহিত। সে যদি এটা নিজ থেকে না বুঝে, এটা আমি তাকে কিভাবে বোঝাবো? তুই কিন্তু ভুলে যাস না, আমি যদি শায়লাকে তোর সাথে পরিচয় করিয়ে না দিতাম তাহলে তোদের এই বিয়েটা হয়তো হতোই না।
তাছাড়া আত্মীয়তার সূত্র ধরে শায়লা কিন্তু আমার কাজিন সিস্টার। এই আত্মীয়তার সম্পর্ক ধরে আমি কিন্তু জানতেই পারি ও তোর সাথে কেন এরকম নির্মম ব্যবহার করলো। সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। আমাকে বলেছিল ও কিছুদিন একা থাকতে চায়। ও আমার সাথে থাকলে সিদ্ধান্তহীনতা ভুগছে। একদিকে তার স্বামী, অন্যদিকে তার প্রেমিক। দুজনকে একসাথে সে তার লাইফ লিড করতে পারছে না। এভাবেই সে খুব বিরক্ত। তাই কিছুদিন সে আমাকে ছেড়ে দূরে থেকে তার প্রেমিককে নিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তাই আমি ওকে একা থাকার পারমিশন দিয়েছি, কিন্তু আমার পক্ষে ওকে ডিভোর্স দেওয়া সম্ভব না। আমি জাস্ট ওর সাথে সংসার করতে চাই, কিন্তু আমার চাওয়া দিয়ে কী হবে? তোকে ঠিক বোঝাতে পারবো না আমার ভিতরে কি রকম পেইন হচ্ছে। আরে পেইন তো আমার এখানে হচ্ছে, এখানে হচ্ছে। চোখ মেলে দেখ তোর সাথে কি ঘটছে। এভাবে চলতে দেওয়া যায় না, এভাবে চলতে পারে না। আমি কি শায়লার বাবাকে এই ব্যাপারটা বলবো? হয়তো শায়লার বাবা শায়লাকে মানিয়ে দিতেও পারে। দয়া করে এমন কাজটা করিস না। ওকে জোর করে কি হবে? ও হয়তো আমার কাছে আবার চলে আসবে, কিন্তু এমন আসার কোনো মানে আছে? আমি ওর শরীরটাকে নয়, আমি ওর মনটাকে চাই। ওর সাথে আমি অনেক দিন সংসার করেছি। আমিও ওর হৃদয়ের রক্তক্ষরণে লুকিয়ে আছি, কিন্তু ও দেখতে পাচ্ছে না। তোর বউ তোকে ধোকা দিচ্ছে। অনুভূতির জায়গা থেকে একটু বাস্তবের জায়গায় ফিরে আয়। চোখ মেলে দেখ কি হচ্ছে। এভাবে চলতে দেয়া যায় না, এভাবে চলতে পারে না। যে নারী তার স্বামীকে রেখে অন্য কোথাও অবস্থান করতে পারে, অন্য পুরুষের সাথে সময় জ্ঞাপন করতে পারে, সে তোর বউ হওয়ার যোগ্যতা রাখে না। ও আমার স্ত্রী নয়, ও আমার আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা। ওকে আমি যে কোনো মূল্যে সুখী দেখতে চাই। ও যদি আমার কাছ থেকে দূরে থেকে সুখী দাবি করে তাহলে তাই হোক, কিন্তু আমি কেন তাকে নষ্ট নারীর উপেক্ষা দিব? আমি তাকে কি করে এটা বোঝাবো? তার অতীতের প্রেমিক ছিল তার বিনোদন, কিন্তু আমি তার বর্তমান। আমাকে নিয়ে তার বাকি জীবনটুকু কাটাতে হবে। তোকে আমি আর বোঝাতে পারবো না। তুই শায়লার প্রেমে মশগুল হয়ে আছিস। তুই নিজে থেকে যদি কিছু না বুঝিস, অন্য কেউ তোকে বোঝাতে পারবে না। শায়লা যদি কিছুদিনের মধ্যে তোর বাসায় ফিরে না আসে, আমি শায়লার বাবাকে বলতে বাধ্য হব। তুই যদি এই ব্যাপারে আমাকে কিছু বলতে চাস, বলতে পারিস। ডিভোর্সের কথা আমি কিভাবে বলি বল? ডিভোর্স বলতে আমার পরিবারে কোনো শব্দ নেই। আর এমন একটা গর্হিত কাজ আমার দ্বারা সম্ভব না। তারপরও যদি আমার স্ত্রী অন্য কোনো সঙ্গীকে নিয়ে সুখ অনুভব করে, আমাকে ডিভোর্সের দিকে যেতে হবে। তোমাকে দেখা করতে বলেছিলাম বলে তুমি হয়তো একটু অগোছালো মনোভাব করতেই পারো, কিন্তু আমি কি করব বলো? শায়লা তো আমার ফোন রিসিভ করছে না। আর শালার ব্যাপারে তোমার সাথে কথা বলার জন্যই তোমাকে খুব করে রিকোয়েস্ট করেছিলাম দেখা করতে। আমি বুঝতে পেরেছি তুমি এমনভাবে কথা বলছো কেন। তুমি তো কোনো দোষ করনি, তারপরেও নিজেকে দোষী মনে করে আমার সামনে এভাবে মাথা নত করে যাচ্ছ। আচ্ছা তুমি কি জানতে চাও বলো আমাকে। তুমি শায়লার যেমন যথেষ্ট কাছের, তুমি আমারও যথেষ্ট কাছের একজন। আমার মনে হলো আমি যদি বলি আমার ভিতরটা এখন কি বয়ে যাচ্ছে, সেটা তুমি শায়লাকে বলে হয়তো মানিয়ে দিবে। আর তুমি বোঝো আর নাই বোঝো, আমি শায়লাকে যথেষ্ট ভালোবাসি। আমি শুধু তার সুখের জন্য তার প্রেমিকের সাথে মেলামেশা করার পারমিশন দিয়েছিলাম, কিন্তু এমনটা যে হবে আমি ভাবতেও পারিনি।
তুমি খুব ভালো করেই জানতে তোমাকে বিয়ে করার আগে তোমার স্ত্রীর একজনের সাথে ভালোবাসার সম্পর্ক ছিল। এখন সে তার বাকিটা জীবন তার সাথে কাটাতে চায়। আর এখন তুমি কেন অহেতুক তাকে ভালোবেসে যাবে? এই একতরফার ভালোবাসার কি দরকার ছিল? তুমি তো বুঝতেই পারছো সে তোমার সাথে আর অ্যাডজাস্ট করতে পারছে না। তারপরেও যদি তুমি বলো, তাহলে বলো তুমি কি শুনতে চাও। যেদিন আমরা বিয়ে করেছিলাম সেদিন বাতাসে প্রলাপ জড়িয়েছিল, আকাশে বয়ে চলেছিল নিরন্তর মুগ্ধতা। এমনই একদিন আমি তাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলাম। তুমি যত যাই বলো, আমি আমার স্ত্রীকে ত্যাগ করতে পারবো না। সে একটা ভুল করতে যাচ্ছে, আর সেই ভুলটাকে শুধরানোর দায়িত্ব আমার, কারণ আমি তার হাজব্যান্ড। তুমি বুঝতে পেরেছো তোমার স্ত্রী তোমাকে ধোঁকা দিচ্ছে, তারপরেও তুমি তোমার স্ত্রীকে আপন মনে চেয়ে যাচ্ছ। এরই নাম তো পরিণয়। আমি কেন এমন স্বামী পেলাম না? আমার তো স্বামী ভক্তি কোনো কম ছিল না। এমন একটা স্বামীকে দুর্দশা রেখে কিভাবে তার স্ত্রী দূরে থাকতে পারে? তুমি কি কিছু বলবে? তোমার কথাগুলো শোনার পর আমি তেমন বেশি কিছু আর বলতে পারছি না। আচ্ছা, তুমি কি চাইছো সেটা আমাকে বলো। বেশ কিছুদিন ধরে আমি একাকী জীবন পার করছি। আমি আমার বউটাকে ফেরত চাই। আমি আর একা থাকতে পারছি না। আমার কথা না হোক, তোমার কথা তো সে শুনবে। আমি শায়লাকে বোঝানোর চেষ্টা করব, তুমি তার জন্য ঠিক আছো। তবে একটা কথা বলো তো, দিনের শেষে রাত আসে, তাই নয় কি? তোমার বউ যদি তোমার কাছে ফেরত না আসে, তাহলে তোমাকেও তো একটা সিদ্ধান্তে আসতে হবে। তুমি কি সিদ্ধান্ত নিয়ে রেখেছো? আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আমি বিচ্ছেদও চাইছি না। এখন সে যদি বিচ্ছেদ চায়, তাহলে আমি কি করতে পারি বলো? আমি মনে প্রাণে তাকে চাইছি। আমি চাই সে ফিরে আসুক। ঠিক আছে, আমি ওকে বোঝানোর চেষ্টা করছি। কি করছো? পুরুষ হয়ে এইভাবে কান্না করছো? আমার ভাবতে অবাক লাগছে, একজন পুরুষ তার স্ত্রীর জন্য এইভাবে অশ্রুজল বের করতে পারে। এই কোনো অস্ত্র জল নয়, এ আমার না বলা ভালোবাসার গভীর উপলব্ধি, গভীর উপলব্ধি, গভীর উপলব্ধি, গভীর উপলব্ধি। তোমার দেওয়া প্রতিশ্রুতি হারিয়ে যায় বাতাস। জানতাম তুমি আমাকে অবশ্যই নিতে আসবে। ওগো, তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি তোমার সাথে আবার নতুন করে সংসার গুছাতে চাই। আমি তোমাকে কমিটমেন্ট দিচ্ছি, আমি এখন থেকে শুধু তোমার। এত ভুল করার পরেও তুমি আমাকে আবার মেনে নিবে তো? তোমাকে যখন বিয়ে করেছিলাম, তখন তোমার চাওয়া পাওয়া সবকিছু নিয়েই তোমাকে বিয়ে করেছিলাম। কিন্তু তুমি আমার চাওয়াটার দাম দিলে না। কি এমন দোষ করেছিলাম আমি, যার জন্য এতগুলো নিশি রাত আমাকে প্রহর কষ্ট দিলে? আমি সত্যি প্রচন্ড একা হয়ে গিয়েছিলাম। আর তুমি আমার সাথে সংসার করার কথা বলছো? তুমি কি তোমার প্রেমিককে ভুলতে পেরেছো? আমি আমার প্রেমিককে ভুলতে পেরেছি কিনা আমি জানি না, তবে আমি ওকে আর মনে করতে চাই না। আমি আমার শারীরিক মানসিক সবভাবে আমি শুধু তোমার হয়ে থাকতে চাই। আমি জানি না তুমি আমাকে নষ্ট বলে গ্রহণ করবে কিনা, তবে তুমি যদি আমাকে গ্রহণ না করো, তাহলে আমার আর কি করার আছে তুমি বলো? তুমি নষ্টের কথা বলছো? তোমাকে কেন আমি নষ্টের কথা বলতে যাব? আমি তো তোমাকে বলেছিলাম, তুমি যদি তোমার প্রেমিকের সাথে মেলামেশা করে একটু সুখ অনুভব করো, তাহলে সেটা করতেই পারো।
সেটা তো আমি তোমাকে ভালোবেসেছিলাম বলে। আমি তোমার চাওয়া পাওয়াগুলোকে ভালোবেসেছিলাম বলে বলেছিলাম, কিন্তু কিন্তু তুমি আমায় ছেড়ে চলে গেলে। এটা তুমি আমাকে কি প্রতিদান দিলে? ভুল করেছি গো, কি করব বলো? প্রথম ভালোবাসার অনুভূতি ছিল তো, তাই হয়তো নিজের স্বামীকে পর মনে হয়েছিল। আমি তোমাকে নিয়ে অনেক ভেবেছি, তাই আজ তোমাকে নিতে নয়, আমি তোমাকে কিছু দিতে এসেছি। বিচ্ছেদপত্র? তুমি আমার সাথে বিচ্ছেদ করতে চাচ্ছ? এত কিছুর পরেও কেন? বিচ্ছেদ আমার জন্য নয়, বিচ্ছেদ তোমার জন্য করতে চাচ্ছি। আজ থেকে তোমাকে আমি মুক্ত করে দিলাম। আমি চাই না আমার বাঁধনে থেকে তোমার সুখগুলো নষ্ট হোক। ওগো, যা হয়েছে হয়েছে, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি কোনো বিচ্ছেদ চাচ্ছি না, আমি তোমার সাথে সুখে শান্তিতে থাকতে চাই। পরম সুখের শেষ চুমুটা তোমায় আজ আমি দিয়ে গেলাম। তুমি তোমার নতুন সঙ্গীকে নিয়ে সুখে থেকো, আমি না হয় সুখে থাকবো তোমার স্মৃতিগুলো বুকে নিয়ে। স্বপ্ন সাজাবো আবার, কিন্তু ততদিন অপেক্ষায় আমি শুধু দহনে আমি তো একটু সুখের জন্যই আমার প্রেমিকের সাথে সংসার করতে চেয়েছিলাম, বুঝতে পারিনি আমার স্বামী তার থেকেও আমাকে প্রচন্ড ভালোবেসেছিল। আমার প্রেমিক স্বার্থের জন্য আমাকে বিয়ে করতে চেয়েছিল, আর আমার স্বামী চেয়েছিল সুখের একটা সংসার করতে। সেই তো ছিল আমার পরম সুখ।